বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে শুধু অনেকেই আমরা দেখি অনেকেই দুদকের নোটিশ পেলে কিংবা দুদকের মামলা হলে পেরেশানির মধ্যে পড়ে যায়। কি করবেন সেটি চিন্তা করতে পারেন না, এবং অনেকেই এই দুদকের মামলা এবং নোটিশকে খামখেয়ালিপনা মনে করে ইগনোর করেন, যার প্রেক্ষিতে বড় ক্ষতি হয়ে যায়। তো আজকে আমরা সেটি আলোচনা করব। প্রথমত, আপনার নামে যদি কোনো দুদক আপনাকে মামলা করার পূর্বে মনে রাখবে, অন্যান্য মামলার চেয়ে দুদকের মামলার পার্থক্য হলো দুদক কোনো কারণ ব্যতি রেখে কিংবা আপনার কাছ থেকে কোনো তথ্য কিংবা নোটিশ প্রদান ব্যতি রেখে আপনার বিরুদ্ধে মামলা করবে না। অন্যান্য মামলার ক্ষেত্রে যেমন মামলা হওয়ার পরে ইনভেস্টিগেশন হয়, দুদকের মামলার ক্ষেত্রে যেটি হয় মামলা হওয়ার পূর্বে অনুসন্ধান হয়। সেই অনুসন্ধান পর্যায়ে দুদক যদি সন্দেহ করে আপনার নিকট জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কিংবা আপনি আপনার ট্যাক্স ফাইলে কোনো সম্পত্তি লুকায়িত রেখেছেন, কোনো সম্পত্তি হাইড করেছেন তথ্য, বা যে কোনো ইরেগুলারিটিস দুদকের তফসিলভুক্ত অপরাধ নিয়ে যদি কোনো সন্দেহ পোষণ করে, সেক্ষেত্রে আপনাকে নোটিশ দায়ের করবে, যেটাকে আমরা বলি 26 ধারা নোটিশ, 27 ধারা নোটিশ। সেখানে এই নোটিশ মোতাবেক আপনার স্থাবর অস্থাবর কিংবা আপনার পরিবারের ব্যক্তিবর্গ কিংবা নির্ভরশীলদের স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে বলা হয়। দুটো চক রয়েছে, যে চক অনুসারে আপনি স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করবেন, এবং এই ক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। এবং আপনি যদি মনে করেন এই স্থাবর অস্থাবর সম্পত্তির আপনাকে যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যে আপনি দাখিল করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সময় চাইতে পারেন। তবে সাধারণত ওই সময়ের মধ্যে দাখিল করাটা হচ্ছে উত্তম। এই হলো দাখিল করবেন। দাখিল করার পরও দুদক ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে তারা সন্তুষ্ট না হয়ে আপনার বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি চাইতে পারে। সেটা অনুমতি চাওয়ার জন্য আদালত যদি অনুমতি প্রদান করে, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হবে, যেটাকে আমরা বলি ইনভেস্টিগেশন। এই যে কিন্তু আপনার বিরুদ্ধে যদি মামলাটি কগনিজেন্স নিয়ে নেয়, আমলে নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে, আদালতে গিয়ে জামিন চাইতে হবে। এবং আপনি যদি জামিন পান কিংবা না পান, সেটি না, কিন্তু আপনি আদালতে উপস্থিত হওয়ার প্রেক্ষিতে আপনার আরো কিছু আইনি সুযোগ থাকবে। যেমন মামলাটি যদি চার্জশিট দাখিল করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট কোর্টে বিচারিক কোর্টে গিয়ে অব্যাহতি দরখাস্ত দিতে পারবেন। আপনার অনুসন্ধান, প্রাথমিক অনুসন্ধান এবং তৎপরবর্তীতে তদন্তের প্রেক্ষিতে যে অভিযোগপত্র দাখিল করা হলো, সেটির যে ত্রুটিগুলো আলোকে আপনি আদালতে উপস্থিত হয়ে একটা অব্যাহতি দরখাস্ত দিতে পারেন। আদালত যদি স্যাটিসফাই হয় আপনাকে অব্যাহতি দিতে পারে, কিংবা তাও যদি না দেয়, আপনি অসন্তুষ্ট হলে আপনি মহামান্য হাইকোর্টে মামলাটি কোয়াশমেন্টের আবেদন করতে পারেন। অর্থাৎ আইনানুগ প্রক্রিয়ার মধ্যে থাকার সুযোগ রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেকেই দুদকের নোটিশ পেলে মামলা হলে এড়িয়ে চলে, পালিয়ে যান। এটি করবেন না। এটি করলে কি হবে, আপনার বিরুদ্ধে যদি একতরফাভাবে সাজা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসেব জব্দ হয়ে যেতে পারে, আপনার প্রতি নির্ভরশীলদের হিসেব জব্দ হয়ে যেতে পারে, আপনার সম্পত্তি জব্দ হয়ে যেতে পারে। সুতরাং এগুলো কখনো করা যাবে না। দুদকের মামলা হলে যে সাজা অবধারিত সেটি না, কিন্তু আপনি আইনানুগ প্রক্রিয়ায় যদি মামলাটি কন্টেস্ট করেন, সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম সাজা হতে পারে, কিংবা আপনি মামলা থেকে খালাস পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য মনে রাখবেন, দুদকের মামলা হয়ে কিংবা নোটিশ হয়ে গাব দিয়ে যাওয়ার কোনো কারণ নেই। এবং এক্ষেত্রে যারা দুদকের মামলা পরিচালনা করে তাদের এক্সপার্ট, তাদের সহায়তা নিতে হবে। এখানে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে। দুদকের যে মামলাগুলো, যে চার্জশিট, যে অভিযোগ কিংবা যে পানের বিচার, টেকনিক্যাল কিছু গ্রাউন্ডে, খুবই ক্ষুদ্র টেকনিক্যাল কিছু গ্রাউন্ডে এইগুলো হয়ে থাকে। আপনি অপরাধ না করেও দুদকের মামলা ফেঁসে যেতে পারেন। অপরাধ না করে কেন ফেঁসে যেতে পারেন, সেটি হচ্ছে, যেমন আপনি অপরাধ করেন না, আপনি একটা লোনের গ্রান্টর হয়ে গেলেন, একজন ঋণ খাওয়াবি, তিনি দুদকের মামলায় অভিযুক্ত হয়ে গেলেন। তো আপনি তো সেক্ষেত্রে অপরাধ করেননি, আপনি মাত্র গ্রান্টর হলেন, কিন্তু এক্ষেত্রে আপনিও অপরাধ না করলেও আপনিও জড়িয়ে যেতে পারেন।
সুতরাং দুদকের যদি কোনো নোটিশ পেয়ে থাকেন, কোনো মামলা হয়ে থাকে, তার মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই আপনি অপরাধী। আপনি একেবারে নিরপরাধী হলো যদি আপনি মামলার পর্যায় থেকে নিজেকে ফিজিটিভ হয়ে যান, নিজেকে পলাতক করে ফেলেন, সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট, সাজা তো বহাল থাকতে থাকবে। আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড, আপনার চাকরি, আপনার যে কোনো কিছু সবকিছুতে প্রভাব ফেলতে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দুদকের মামলা হোক, নোটিশ হোক, যাই হোক, আপনাকে সজাগ থাকতে হবে এবং হয়রানিমূলক ভাবে যে কেউ যেন তেন ভাবে আপনার বিরুদ্ধে দুদকে একটা অভিযোগ দিতেই পারে। দুদক সেটার প্রেক্ষিতে দুদকের যে অনুসন্ধান টিম তারা আপনার কাছে জিজ্ঞাসা করতেই পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দুদকে কেউ অভিযোগ দিলেই আপনি অভিযুক্ত হয়ে গেলেন না, অভিযোগ দিলেই সেটি খণ্ডন করতে হবে আপনাকে। সামগ্রিকভাবে আপনি দুদকের যে কার্যক্রম সেগুলো থেকে, হয়রানিমূলক কার্যক্রম থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে আইনের মধ্যে থাকতে হবে, আইনজীবীর সহায়তা নিতে হবে। ধন্যবাদ সবাই।